আসসালামু আলাইকুম ভাইয়া পুরা ওয়েলকাম টু এমএস সুইন চ্যানেল। তো আজকে আমরা কেমিস্ট্রি জাস্ট পিওর বেসিক এই প্লে লিস্টের 3 নাম্বার ক্লাসটা করব। তো আগে আমরা ধারাবাহিকতার সাথে প্রথম 2টা ক্লাস শেষ করছিলাম এবং মাঝখানে অনেক দিন গ্যাপ দেওয়ার পর আজকে এই ক্লাসটা করতেছি। তো কিছু মনে করিয়েন না, আমার একটা পারিবারিক প্রবলেম ছিল, এই জন্য এই ক্লাসটা অনেক দেরি করে দেওয়া। তো আজকের ক্লাসে আমরা কি করবো, আজকের ক্লাসে আমরা ইলেকট্রন বিন্যাস কালকে শেষ করছিলাম কোন জায়গায়, ইলেকট্রন বিন্যাস দিয়েই তো আজকে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে শুরু করে যৌজনী ধাতু অধাতু এগুলা শেষ দিব আর কি। এবং আগের ক্লাসে আমরা ইলেকট্রন বিন্যাস শিখছিলাম, ইলেকট্রন বিন্যাস পর্যন্ত শিখছিলাম এবং আপনাদেরকে 3টা এইচডব্লিউ দিয়েছিলাম 3টা মৌলের ইলেকট্রন বিন্যাস করার জন্য। কি কি? হিলিয়াম, লিথিয়াম এবং অ্যালুমিনিয়াম। অনেকেই করছেন এবং অনেকেই পারেননি, এবং যারা পারেননি তাদের জন্য জিনিসটা আরেকবার রিহার্সাল দেওয়া। তো তো আমরা শুরুতে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করব। ইলেকট্রন বিন্যাস করার জন্য আপনাকে কি বলছিলাম, ধরেন আপনি একজন ইঞ্জিনিয়ার এবং কোনো একটা বড়লোক মানুষ আপনাকে এসে বললো যে আমাকে একটা বাড়ি করে দেন, এবং সে 2টা শর্ত দিছিল বাড়ি কেমন হবে, সে তার জন্য সে 2টা শর্ত দিছিল। কি কি শর্ত দিছিল? শর্ত 2টা হচ্ছে একতলা সমান 1 ইউনিট, এটা পূরণ করা লাগবে, এবং প্রতি ইউনিটের নাম হবে এসপিডিএফ আকারে। এই 2টা শর্ত দিছিল, তাই না? তো এই 2টা শর্তের অনুযায়ী আমরা ইলেকট্রন বিন্যাস 2টা করব। তো প্রথম শর্তটা কি দিছিল? একতলা সমান 1 ইউনিট, তার মানে প্রথম তলায় একটা ইউনিটই থাকতে হবে, সেটার নাম কি? একতলা। তাহলে একতলায় লিখে ফেলি একতলা একটা ইউনিট থাকবে, ইউনিটের নামগুলো হবে এসপিডিএফ আকারে। তাহলে প্রথমে কি আছে? এস, তাহলে একের সাথে আমরা এস দেই। একতলায় কিন্তু একটা ইউনিটই থাকতে পারে, 1p কিন্তু থাকতে হবে না, কারণ একতলায় একটা ইউনিট। 2 তলা হলে 2s আবার 2p থাকতে পারে, কারণ 2 তলা 2টা ইউনিট, 2টা নাম হবে আর কি, একটা এস হবে একটা পি হবে। তাহলে একতলা একটা ইউনিট কি? 1s। তো আমরা হিলিয়ামের ক্ষেত্রে প্রথম তলা প্রথম ইউনিটটা লিখি, কি হবে? 1s। এখন আমরা একটা জিনিস পড়ছিলাম, এস এ 2টা ইলেকট্রন থাকতে পারে, পি এ 6টা ইলেকট্রন থাকতে পারে, ডি এর ক্ষেত্রে 10টা ইলেকট্রন থাকতে পারে, এবং এফ এর ক্ষেত্রে 14টা ইলেকট্রন থাকতে পারে। এই কারণে এস একটা ধরেন উপশক্তি স্তর, এস কি একটা উপশক্তি স্তর বা উপজেলা? এফ হয়তো দেখা যাইতেছে না, এফ এর ক্ষেত্রে 14টা ইলেকট্রন থাকতে পারে। ধরেন এস একটা উপশক্তি স্তর বা উপজেলা, এস উপজেলাটা খুবই ছোট, এখানে জাস্ট 2জন নেতা দিলে আপনার উপশক্তি স্তর বা উপজেলা সেট আপ হয়ে যায়। এবং পি একটা উপশক্তি স্তর উপজেলা, যেটা এস এর তুলনায় একটু বড়, যেখানে আপনার উপজেলা সেট আপ দিতে 6জন মানুষকে প্রয়োজন হবে। এবং ডি একটা উপশক্তি স্তর যেখানে 10টা ইলেকট্রন, এফ একটা উপশক্তি স্তর যেখানে 14জন লাগে আর কি। এফ মানে সব বড় আর কি, বৃহৎ একটা উপজেলা যেখানে 14জন নেতা দিয়ে আপনার উপজেলাটা সেট আপ করতে হবে। এভাবে আমি আগের ক্লাসে বুঝাইছিলাম, যারা করেননি তারা অবশ্যই করবেন। তো এসে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা ইলেকট্রন। হিলিয়ামে আছে কয়টা ইলেকট্রন? এখানে কি বুঝাইতেছে? এখানে হিলিয়ামের এখানে থাকলে, হিলিয়ামের বাম পাশে নিচে থাকলে, এটা কিন্তু তার পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা সমান কি বলছিলাম? প্রোটন সংখ্যা। এবং প্রোটন সংখ্যা, একটা মৌলের প্রোটন সংখ্যা যত হবে ইলেকট্রন সংখ্যাও কিন্তু ততই হবে। তাহলে হিলিয়ামের ইলেকট্রন আছে কয়টা, বা হিলিয়ামের নেতা আছে কয়টা? হিলিয়ামের নেতা আছে কিন্তু 2টা, তার মানে এখানে এসে কয়টা ইলেকট্রন যায়? 2টা ইলেকট্রন। হিলিয়ামের ক্ষেত্রে 2টা ইলেকট্রন আছে, তার মানে এটা ইলেকট্রন বিন্যাস হবে 1s2। এখন আমরা লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করব। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কি হবে? তাহলে সেরকম আগে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস, তাহলে আমাদের আগে প্রথম তলায় যেতে হবে। প্রথম তলায় কয়টা ইউনিট থাকতে পারে? প্রথম তলায় একটা ইউনিট থাকতে পারে, এবং ইউনিটের নামগুলো কিরকম হবে? ইউনিটের নামগুলো হবে হচ্ছে এসপিডিএফ আকারে। তাহলে একতলা একটা ইউনিট, প্রথম ইউনিটের নাম কি? 1s, এস হবে। তাহলে এস হবে, একতলা একটা ইউনিটই আছে, এস হবে। তাহলে এসে কয়টা ইলেকট্রন যেতে পারে? 2টা ইলেকট্রন, তাই না? 2টা ইলেকট্রন। তাহলে 3টার থেকে আমরা 2টা ইলেকট্রন নিয়ে ফেললাম, বাকি থাকে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। একতলায় কি 1s এ আরেকটা ইলেকট্রন যেতে হবে? তাই না, যেতে পারবে না। একতলায় কয়টা ইউনিট আছে? একতলায় কিন্তু একটা ইউনিট আছে, এটা শর্ত দিয়ে দিয়েছে, একতলা সমান 1 ইউনিট। 2 তলা হলে এখানে 2 দ্বারা গুণ করুন, এখানে 2 দ্বারা গুণ করবেন, তাহলে 2 তলা হলে 2টা ইউনিট হবে। তাহলে 2 তলা হলে 2টা ইউনিট, তাহলে একতলা যেহেতু শেষ, 2 তলায় যেতে হবে। 2 তলা, 2 তলা প্রথম ইউনিটের নাম কি হবে? প্রথম ইউনিটের নাম হবে, প্রত্যেক ইউনিটের নাম হবে এসপিডিএফ আকারে। তাহলে প্রথম ইউনিটের নাম হবে 2s। এসে কয়টা ইলেকট্রন যেতে পারে? 2টা ইলেকট্রন। বাকি আছে কয়টা ইলেকট্রন? এখানে যেহেতু 2টা ইলেকট্রন গেছে, তাহলে লিথিয়ামের আছে আর কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। তাহলে 2টা ইলেকট্রন যেহেতু গেছে, তাহলে 2s কত হবে? 1 হবে। যেহেতু 2টা ইলেকট্রন গেছে, তাহলে একটা ইলেকট্রন বাকি থাকে, তাহলে হবে 2s2। তাহলে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s1। সরি, এখানে 1 হবে, আমি 2 বলতেছি কেন?
এখন আমরা তাহলে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করব। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কিরকম হবে? অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস তাহলে আমরা করি, এক তলায় একটা ইউনিট তাহলে 1s2, দুই তলায় দুইটা ইউনিট 2s আর 2p, এসপিডিএফ আকারে যাবে আবার এক তলায় একটা ইউনিট তাহলে দুই তলায় দুইটা ইউনিট তাহলে 2 2, দুইটা ইউনিটের নাম করলাম 2 2, এবং এসপিডিএফ আকারে যেহেতু যাবে তাহলে দুই তলা প্রথম ইউনিটের নাম হবে 2s এবং দ্বিতীয় ইউনিটের নাম হবে 2p, তাহলে দুইটা ইউনিট শেষ, তার মানে দুই তলা ব্লক হয়ে গেছে। তাহলে এখানে ইলেকট্রন গুলা বসাই, দুই তলা 2s কত হবে, s এ কয়টা ইলেকট্রন যেতে পারে দুইটা, p এ কয়টা ইলেকট্রন যেতে পারে এই তো 6টা। এখন অত ডিটেইলসে বুঝাইতেছি না। তাহলে কতগুলো ইলেকট্রন হলো, 2 2 6, মানে কয়টা হলো, এখানে কিন্তু 10টা ইলেকট্রন হয়ে গেল, বাকি আছে কয়টা, 3টা ইলেকট্রন। তাহলে দুই তলায় কি আর ইলেকট্রন যায়? দুই তলায় আর ইলেকট্রন যায় না, তাহলে কয় তলায় যেতে হবে? কি জন্য যায় না? কারণ দুই তলায় কিন্তু দুইটা ইউনিটই থাকতে পারে, তাই না? এখন তাহলে আমরা 3 তলায় যাই, 3 তলায় কয়টা ইউনিট থাকতে পারে? 3 তলায় কিন্তু 3টা ইউনিট থাকতে পারে, কি কি, 3s 3p এবং 3d। আছে কয়টা ইলেকট্রন? 3টা ইলেকট্রন। s এ কয়টা ইলেকট্রন যেতে পারে? 2টা ইলেকট্রন, তাই না? তাহলে এখানে 2টা ইলেকট্রন গেল। এরপর পি এ কয়টা ইলেকট্রন যেতে পারে? 6টা ইলেকট্রন। বাকি আছে কয়টা? এখানে 10টা ইলেকট্রন গেছে, এখানে 2টা ইলেকট্রন গেছে, মানে 12টা ইলেকট্রন অলরেডি শেষ। বাকি হাতে আছে একটা ইলেকট্রন, তার মানে পি এর ক্ষেত্রে হাইয়েস্ট একটা ইলেকট্রন যেতে পারে। এখন 3d তো ফাঁকায় পড়ে আছে, 3d তে কি আর ইলেকট্রন যায়? যায় না, তাহলে 3d বাদ, 3d আর লেখা লাগবে না। তাহলে এটা হচ্ছে আমার অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস, 10 11 12 আর একটা 1 13। তো চলুন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো ভাই আপুর আবার আমরা ক্লাসে ফিরলাম। তো এতক্ষণ তো আমরা ক্লাস করলাম, তো তার মাঝে একটু বিনোদন প্রয়োজন না? তো চলুন আমরা একটা ছোট্ট একটা গল্প করি। কি গল্প? ধরুন আমি যখন ছোটবেলায় ছিলাম, ধরেন আমি যখন ক্লাস 9-এ ছিলাম, মেবি ক্লাস 9-এ হবে, ক্লাস 8 9-এর দিকে হবে। ক্লাস যখন 9-এ ছিলাম তখন আমার সাদা মনে একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? যে একটা পদার্থ আরেকটা পদার্থের সাথে বিক্রিয়া করে কি জন্য? একটা পদার্থ তো শান্তিতেও থাকতে পারে, তাই না? তো একটা পদার্থে কি এমন প্রয়োজন যে একটা পদার্থ একটা পদার্থের সাথে বিক্রিয়া করে? এটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে আমি লিখে রাখছি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু সবার মনে কিন্তু এরকম একটা প্রশ্ন আসে, কেউ হয়তো সমাধান করতে পারে এবং কেউ হয়তো সমাধান করতে পারে না। তো আজকের এই ছোট্ট একটা স্লাইডে আমরা এই বিষয়টা ক্লিয়ার করে ফেলি। কি সেটা? এই যে বিক্রিয়া হওয়ার কারণ, প্রত্যেকটা পরমাণু বিক্রিয়া করে কি জন্য? প্রত্যেকটা পরমাণু বিক্রিয়া করে কারণ তারা নিষ্ক্রিয়তা অর্জন করার জন্য। ধরেন যে সোডিয়াম, এটা হয়তো আগের ক্লাসে বলছে, আমার ঠিক মনে নাই। সোডিয়াম একটা পরমাণু যেটা সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, সে চায় নিষ্ক্রিয়তা হইতে, না না এটা বলি নাই। তো আর একটু বলি আর কি, ডিটেলসে বলি। প্রত্যেকটা পরমাণু চায় নিষ্ক্রিয়তা হতে। তো নিষ্ক্রিয় পদার্থগুলা কি কি, এরা তো আমাদের জানতে হবে। নিষ্ক্রিয়তা হওয়ার শর্তগুলা কি কি? নিষ্ক্রিয়তা তখনই হতে পারবে যখন তোমার 18 নম্বর গ্রুপের যে পদার্থগুলো আছে, হিলিয়াম নিয়ন আর্গন, আমরা যে 30টা পরমাণু পড়ছিলাম, মুখস্থ করছিলাম, 30টা পরমাণুর ভিতর হিলিয়াম নিয়ন এবং আর্গন যে 3টা মৌল আছে, সেই 3টা মৌলই কিন্তু 18 নম্বর গ্রুপের, এবং এই মৌলগুলা কিন্তু নিষ্ক্রিয় পদার্থ। এই মৌলগুলা কি? এই মৌলগুলা অবশ্যই নিষ্ক্রিয় পদার্থ। একটা পরমাণু বা একটা মৌল তখনই নিষ্ক্রিয় হতে পারবে যখন হিলিয়াম নিয়ন অথবা আর্গনে তিনজনে একজনে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে। কি বললাম? একটা মৌল বা পরমাণু তখনই নিষ্ক্রিয় হতে পারবে যখন সে হিলিয়াম নিয়ন অথবা আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। বিষয়টা একটু ক্লিয়ার করি, তার আগে বলি যে এই 3টা যে আছে, এই 3টা কিন্তু নিষ্ক্রিয় মৌল 30টার ভিতরে। এই 3টা মৌল কিন্তু কারোর সাথে বিক্রিয়া করে না। দেখবেন এই 3টা পরমাণু কিন্তু কোনো পদার্থের সাথে বিক্রিয়া করে না, হিলিয়ামের সাথে কিন্তু কোনো কেউ বিক্রিয়া করে না। এটা আমরা পড়াইতেছি কি জন্য? ধাতু অধাতু চিনতে। ধাতু অধাতু কিন্তু কেউ আপনাকে এভাবে পড়াবে না, আজকে যেভাবে আমি পড়াবো, জাস্ট দেখে যান আর কি। ধরেন যে সোডিয়াম একটা মৌল, সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 11টা ইলেকট্রন আছে। সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন আছে? 11টা ইলেকট্রন আছে, তাই না? এখন সে চাইতেছে নিষ্ক্রিয় পদার্থ হইতে, প্রত্যেকটা পরমাণু কিন্তু চায় সে নিষ্ক্রিয়তা অর্জন করুক, তাই না? এটা একটা কঠিন একটা কথা, এটা কিন্তু আপনারা লিখে রাখবেন। প্রত্যেকটি পরমাণু চায়, প্রতিটি পরমাণুই চায় যে সে নিষ্ক্রিয় থাকুক। তাহলে এই কথাটা সবসময় মনে রাখবেন, প্রত্যেকটা পরমাণু বা প্রত্যেকটা মৌলই চায় যে সে নিষ্ক্রিয় থাকুক, তাই না? তাহলে সোডিয়াম একটা মৌল বা পরমাণু যে চাইতেছে সে নিষ্ক্রিয় থাকুক, কারণ নিষ্ক্রিয়তা থাকার জন্য তার কি করতে হবে?
তার আছে 11টা ইলেকট্রন। সে হয় হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হবে, না হয় নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হবে, না হয় আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হবে। তাহলে তো সে নিষ্ক্রিয় হতে পারবে, তাই না? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের ইলেকট্রন 2টা, নিয়নের ইলেকট্রন 10টা, আর্গনের ইলেকট্রন 18টা, তার আছে 11টা ইলেকট্রন। তার কাছে কি সম্ভব যে সে 9টা ইলেকট্রন বাইরে বের করে দিয়ে সে হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস হয়ে যাক? মানে সোডিয়াম 9টা ইলেকট্রন বাইর করে দিছে, মানে 9টা ইলেকট্রন বের করে দিছে, তাহলে তার ইলেকট্রন থাকে কয়টা? ইলেকট্রন থাকে কিন্তু তার হচ্ছে 2টা। 9টা ইলেকট্রন বাদ দিলে 9, 10, 11, 2টা ইলেকট্রন থাকে। তাহলে তার কাছে কি সম্ভব 9টা ইলেকট্রন ত্যাগ করা? তুমি একটা মানুষ, তুমি তো একটা কিডনি বেচে আইফোন কিনতে পারবে, তাই না? তুমি কি একদম 2টা কিডনি বেচে আইফোন কিনবা, যেখানে তোমার একটা কিডনি বেচে আইফোন কেনা হয়ে যেতেছে? তাহলে এটা তার কাছে অসম্ভব একটা বিষয়। আবার সে যদি নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে, যেমন তার কাছে আছে 11টা ইলেকট্রন, সে একটা ইলেকট্রন বের করে দিয়ে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, তাহলে সেটা কিন্তু সে পারবে। একটা ইলেকট্রন বের করা কিন্তু সহজ, 9টা ইলেকট্রন বের করা যতটা কঠিন, তার চেয়ে একটা ইলেকট্রন বের করা ততটা সহজ না? এখন তোমার কাছে জমি বিক্রি করতে হবে। তোমার কাছে ধরো 3টা জমি আছে, যেখানে তোমার একটা জমি বিক্রি করলে টাকা যে আকাঙ্ক্ষা সেটা মিটিয়ে যায়, তাহলে কি তুমি 2-3টা জমি বিক্রি করবা? অবশ্যই না। যেখানে তার একটা ইলেকট্রন ত্যাগ করে বা একটা ইলেকট্রন ত্যাগ করে সে নিষ্ক্রিয় হতে পারবে, সেখানে সে 9টা ইলেকট্রন ত্যাগ করবে? অবশ্যই না। আবার আর্গনের ক্ষেত্রে কি? আর্গনের ক্ষেত্রে তার আরো 7টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। 7টা ইলেকট্রন তাহলে কে গ্রহণ করবে? এই যেহেতু 9টা ইলেকট্রন ছাড়ে না, ছাড়তে পারে না, কারণ তার যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করলে সে নিষ্ক্রিয় হতে পারে, তাহলে তার 9টা ইলেকট্রন এরকম ভাবে কোন পরমাণু বোকা যে তাকে 9টা ইলেকট্রন দিবে? বিষয়টা তেমন না। বিষয়টা কি বুঝতে পারছেন নাকি? অবশ্য আশা করি বুঝতে পারছেন যে তার কাছে সহজ কোনটা, সে নিষ্ক্রিয় পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, তাহলে তার কাছে সম্ভব কোনটা? একটা ইলেকট্রন ত্যাগ করে সে সোডিয়াম নিষ্ক্রিয় হতে পারবে, তাহলে তার সেটা তো তার কাছে সহজ, তাই না? আবার ধরেন ক্লোরিন একটা পরমাণু, যার 17টা ইলেকট্রন আছে। 17টা, সরি নিচে হবে 17টা ইলেকট্রন, এটাও নিচে হবে 17টা ইলেকট্রন আছে। তাহলে সে নিষ্ক্রিয় হতে চায়। নিষ্ক্রিয় হতে কি করতে হবে? নিষ্ক্রিয় হতে এই 3টা পরমাণু একটা পরমাণু ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হবে। তাহলে সে যদি হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে, তাহলে তার কি করতে হবে? তাহলে তার 15টা ইলেকট্রন ত্যাগ করে দিতে হবে। 15টা ইলেকট্রন ত্যাগ করা কি সহজ? সহজ কোনো কাজ? অবশ্যই না। আবার নিয়নের মতো যদি ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, তাহলে তার কয়টা ইলেকট্রন ত্যাগ করতে হবে? 7টা ইলেকট্রন ত্যাগ করতে হবে। 7টা ইলেকট্রন ত্যাগ করা কি সহজ? অবশ্যই না। 7টা ইলেকট্রন ত্যাগ করা কিন্তু সহজ না। এরপর তার আরেকটা অপশন আছে আর্গন। আর্গন হতে 18টা ইলেকট্রন লাগে। তাহলে 18টা ইলেকট্রন হলে আর্গনের মতো নিষ্ক্রিয় হতে পারবে। তাহলে ক্লোরিনের আছে 17টা ইলেকট্রন, সে যদি আরেকটা ইলেকট্রন পায়, তাহলে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে না? অবশ্যই আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে। তাহলে ক্লোরিন যদি আরেকটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কিন্তু সে নিষ্ক্রিয় হতে যায়, নিষ্ক্রিয় হতে পারে। যদি সোডিয়াম একটা ইলেকট্রন, সোডিয়ামের প্রয়োজন একটা ইলেকট্রন ত্যাগ করা, তাহলে সে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে নিষ্ক্রিয় হবে। ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে নিষ্ক্রিয় হবে। এর জন্য সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে, বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড বা লবণ উৎপন্ন করে। এখন পুরো প্রসেসটা বুঝছেন? আশা করি পুরো প্রসেসটা বুঝছেন। এই জিনিসটা যদি বুঝে থাকেন, তাহলে আপনার কাছে ধাতু অধাতু চেনা কোনো বিষয় না। ধাতু কি? ধাতু হচ্ছে এক কথায় উত্তর, যে ইলেকট্রন ত্যাগ করে। অধাতু কি? যে ইলেকট্রন গ্রহণ করে। আরো বৈশিষ্ট্য আছে, তবে এটাই হচ্ছে আপনার কেমিস্ট্রিক্যাল লিগ্যাল বৈশিষ্ট্য আর কি। এই যে সোডিয়াম যে ইলেকট্রনটা ত্যাগ করতেছে না নিষ্ক্রিয় পদার্থ হওয়ার অজুহাতে, এবং ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করতেছে সেও নিষ্ক্রিয় পদার্থ হওয়ার অজুহাতে, ক্লোরিন আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে নিষ্ক্রিয় হবে এবং সোডিয়াম নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে নিষ্ক্রিয় হবে। এই যে নিষ্ক্রিয় হওয়ার যে একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে যে ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় ধাতু, এবং যে ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় অধাতু। সংজ্ঞা মুখস্থ করা লাগবে না, এটা প্লেলিস্ট, এটা আপনার একাডেমিক কোনো পড়ালেখা না যে সংজ্ঞা মুখস্থ করতে হবে। এখানে আমি আপনাকে বুঝাইছি ইলেকট্রন গ্রহণ, এখানে আপনাকে বুঝাইছি ধাতু কি অধাতু কি। আপনার যদি পরীক্ষা আসে ধাতু কি, তাহলে লিখবেন যে ইলেকট্রন, যে পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় ধাতু, এবং যে পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় অধাতু। এইটুক লিখলেই হবে। এখন আমি জাস্ট বুঝাইতেছি, বুঝেন, সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই। তো ধাতু কি অধাতু কি এটা আমরা চিনলাম। এখন আপনাদেরকে যদি বলা হয় ম্যাগনেসিয়াম কি, এটা বলতে পারেন ম্যাগনেসিয়াম কি? ম্যাগনেসিয়াম কি? ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কতগুলো আছে? ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আছে 12টা। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন 12টা না? অবভিয়াসলি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন 12টা।
তো তার কাছে 12টা ইলেকট্রন আছে, সে চায় কি নিষ্ক্রিয় হতে, প্রত্যেকটা মৌল চায় কি সে নিষ্ক্রিয় থাকুক। তাহলে সে যদি নিষ্ক্রিয় হতে চায় তাহলে তার এই 3টা পরমাণু মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হবে। হয় সে হিলিয়ামের 2টা ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, বা নিয়নের মতো 10টা ইলেকট্রন অর্জন করবে, কিংবা আর্গনের মতো 18টা ইলেকট্রন সে অর্জন করবে। তাহলে তার কাছে কোনটা সহজ? সে 10টা ইলেকট্রন ছেড়ে দিয়ে হিলিয়ামের মতো ইলেকট্রন অর্জন করবে বা অর্জন করে নিষ্ক্রিয় হবে, বা নিয়নের মতো 2টা ইলেকট্রন ত্যাগ করে সে নিষ্ক্রিয় হবে, কিংবা আর্গনের মতো আরো 6টা ইলেকট্রন গ্রহণ করে সে নিষ্ক্রিয় হবে। তার কাছে কোনটা সহজ? অবভিয়াসলি নিয়ন, কারণ কম সংখ্যাটাই তো, যত কমে যাওয়া ততই তো তোমার লাভ, তাই না? এক্ষেত্রে যত কমে যাওয়া তত তোমার লাভ না? তাহলে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে নিয়নের মতো নিষ্ক্রিয় হতে চায়। এখানে কি বলছি? 2টা ইলেকট্রন ত্যাগ করে নিয়নের মতো নিষ্ক্রিয় হতে চায়। আর ইলেকট্রন ত্যাগ করা মানে কি? ধাতু। তার মানে ম্যাগনেসিয়াম কি? ম্যাগনেসিয়াম একটা ধাতু। সোডিয়াম কি? সোডিয়াম একটা ধাতু। 11টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন ত্যাগ করে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। ক্লোরিন কি? ক্লোরিন অধাতু। কি কারণে? কারণ সে ইলেকট্রন গ্রহণ করবে, সে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, এই জন্য সে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তার মানে একটা ইলেকট্রন গ্রহণ করতে হলে ক্লোরিন কি? ক্লোরিন একটা অধাতু। এখন ধাতু অধাতু বুঝছেন? তো এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, সোডিয়ামকে ধাতু বলা হয় কি কারণে? তো সোডিয়ামকে ধাতু বলা হয় কি কারণে, এটা আপনাকে একটু সহজে শর্টকাটে বলি। সোডিয়ামকে ধাতু বলা হয় কি কারণে, এটা যদি আপনাকে কেউ বলে তাহলে বলবেন যে সোডিয়াম প্রত্যেকটা পরমাণু চায় ইলেকট্রন ত্যাগ করে, প্রত্যেকটা পরমাণু চায় নিষ্ক্রিয় অবস্থায় থাকতে। সোডিয়ামের কাছে 11টা ইলেকট্রন আছে এবং সোডিয়ামও চায় নিষ্ক্রিয় পদার্থের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে, এবং নিষ্ক্রিয় পদার্থগুলো হচ্ছে হিলিয়াম, নিয়ন এবং আর্গন। সোডিয়ামের আছে 11টা ইলেকট্রন এবং নিয়নের আছে 10টা ইলেকট্রন। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সহজেই নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস বা নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে, এবং নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে সে নিষ্ক্রিয় হতে পারে। যেহেতু সে ইলেকট্রন বিন্যাস ত্যাগ করতেছে, এবং আমরা জানি কোনো পদার্থ ইলেকট্রন বিন্যাস ত্যাগ করে তাদেরকে বলা হয় ধাতু। তার মানে সোডিয়ামকে, এই কারণে সোডিয়ামকে ধাতু বলা হয়। এখন আমরা ধাতু অধাতু নিয়ে অনেক কিছু বললাম, এখন আমরা যোজনী নিয়ে পড়বো। যেহেতু আপনারা ধাতু অধাতু নিয়ে বুঝছেন যে বিষয়টা, সেহেতু যোজনীটাও আপনারা অবশ্যই বুঝবেন। যোজনী কি? যোজনী হচ্ছে একটা পরমাণু নিষ্ক্রিয় হওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতেছে, এই যে ক্ষমতা, তাই যোজনী। মানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতেছে না, সোডিয়াম নিষ্ক্রিয় অবস্থায় হতে চায়, সোডিয়াম নিষ্ক্রিয় হতে চায়। এই কারণে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতেছে। চাইলে তো আর হিলিয়াম আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে না, কারণ হাইড্রোজেনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হলে তার 9টা ইলেকট্রন ত্যাগ করতে হবে, এটা তো তার সম্ভব না। এই জন্য সে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় একটা ইলেকট্রন ত্যাগ করে। এই যে একটা ইলেকট্রন ত্যাগ করার যে একটা ক্ষমতা, যে সে একটা ইলেকট্রন ত্যাগ করতেছে, সেটাই তার যোজনী। তাহলে সোডিয়ামের যোজনী কত? 1। ক্লোরিনের যোজনী কত? ক্লোরিনে ইলেকট্রন আছে 17টা, সে চাইলে একটা ইলেকট্রন গ্রহণ করে 18টা ইলেকট্রন হতে পারে, আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। চাইলে তো সে 7টা ইলেকট্রন ত্যাগ করে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে না। এই যে একটা ইলেকট্রন গ্রহণ করে যে ক্ষমতা, সেটাই তার যোজনী। তাহলে ক্লোরিনের যোজনী কত? 1। কারণ অনেকেই বলবেন সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1। হ্যাঁ, কারণ এটা তো তার ক্ষমতা বাবা, এটা তার ক্ষমতা, একটা ইলেকট্রন ত্যাগ করার তার ক্ষমতা, একটা ইলেকট্রন গ্রহণ করার তার ক্ষমতা, এই কারণে তাদের যোজনী 1। যেমন ধরেন অ্যালুমিনিয়ামের যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী 3। কি কারণে? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হয়েছে? অ্যালুমিনিয়াম একটা মৌল যার ইলেকট্রন আছে 13টা, এবং সে নিষ্ক্রিয় পদার্থ হইতেছে। নিষ্ক্রিয় হতে হলে অবশ্যই তার 5টা ইলেকট্রন গ্রহণ করে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করা তার জন্য সম্ভব, নাকি 3টা ইলেকট্রন ত্যাগ করে তার জন্য নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করা তার জন্য সম্ভব? অবশ্যই 3টা, কারণ 5টার চেয়ে 3টা ছোট। কারণ যে 3টা ইলেকট্রন ত্যাগ করে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করা যে তার জন্য সম্ভব, এই যে একটা ক্ষমতা, সেটাই তো তার যোজনী। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। তাহলে যোজনী হিসাব আপাতত বুঝছেন। আজকে ক্লাসটা এইটুকু, আপনাদের জন্য 3টা HW। আপনারা ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেন এই দুটা ইলেকট্রন বিন্যাস, এই দুটা যোজনী বের করবেন, এবং এটা ধাতু কিনা অধাতু সেটা বের করবেন। তো আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, শেয়ার করার বিষয়ে একটা কথা বলি। আপনারা অবশ্যই শেয়ার করে পড়ালেখা করবেন। কারণ কি? কারণ আমিও কিন্তু আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে পড়ালেখা করি। কারণ কি? আপনি যদি শেয়ার করে পড়ালেখা করেন, হয়তো তার প্রবলেম যেখানে আছে সেটা যদি আপনি শেয়ার করে পড়ালেখা করেন, একসময় কিন্তু আপনারাও সে উপকার করবে। উপকার করলে উপকার কিন্তু অবশ্যই পাবেন, তাই তো? মানে কারো ক্ষতি করলে যেমন আপনার উপর ক্ষতি যেভাবে হোক পাবে,
পড়বে, কারণ উপকার করলে অবশ্যই কিন্তু আপনার উপকার হবে। কারণ কেউ মনে করেন কেমিস্ট্রি বোঝে না, এই যে ভাঙা ভাঙা যে পড়াইতেছে ক্লাসটা অবশ্যই ভালো হয়েছে তো, তাই না? আপনি মনে করেন যে এই ক্লাসটা শেয়ার করে একজনের উপকার করছেন, হয়তো কোনোভাবে না কোনোভাবে সে আপনার উপকারে আসবে, এমন উপকারে আসবে যেটা আপনি কল্পনাও করতে পারেন না। তো অবশ্যই ক্লাসটা শেয়ার করে পড়ালেখা করবেন সবার সাথে, সব ফ্রেন্ডের সাথে। বন্ধুত্ব যারা আছে, যারা কেমিস্ট্রি বোঝে না, যারা বুঝে তাদেরকে শেয়ার করার দরকার নেই, যারা বুঝে তারা তো বুঝে, যারা বুঝে না, একসময় কিন্তু আমিও এগুলো কিছুই পারতাম না, সেই হিসেবে এটা আরেকদিন বলবো, এই গল্পটা আরেকদিন বলবো। তবু শেয়ার করে পড়ালেখা করবেন। তো আজকে ক্লাসটা এটুকুই। আসসালামু আলাইকুম।